দ্বিতীয় দফা দুদকে তলবের পরেও হাজির হননি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। অন্যদিকে এনবিআর থেকে সরানো হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত নাম মতিউর রহমানকে। পাশাপাশি তার অবৈধ সম্পদের তদন্ত করতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এই নিয়ে আমরা সাধারণ মানুষের কথা শুনব। তবে তার আগে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন দেখে নিব। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশে নাকি বিদেশে আছেন তা নিয়ে জলঘোলা কম হচ্ছে না, যে কারণে দুর্নীতি ও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দ্বিতীয় দফা তলবে রোববার সশরীরে তিনি দুদকে হাজির হবেন কিনা এ নিয়ে আগ্রহ ছিল জনমনে। অবশেষে দুদক জানালো হাজির হননি আলোচিত সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে বৃহস্পতিবার নিজের আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য জমা দিয়েছেন, যেখানে নতুন করে সময়ের আবেদন না করলেও তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বেনজির আহমেদ। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সোমবার বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ের দুদকে হাজির হওয়ার কথা। তারাও বেনজির আহমেদের মতো উপস্থিত না হলে অনুসন্ধান দল আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান দুদক সচিব। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার আদেশের কথা জানানো হয়েছে। সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। সেই সাথে তার অবৈধ উপার্জন তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে দুদক। মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অঢেল সম্পদের বিষয়ে যে আলোচনা, এ নিয়ে দুদক সচিবকে প্রশ্ন করা হলে তিনি জানান অভিযোগ পাওয়া গেলেও এখনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দেব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম। এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে তা জানব। আইন প্রয়োগ হয় শুধু সাধারণ মানুষের ব্যাপারে। আমি চাই আইন সকলের জন্য প্রয়োগ হোক, সবার জন্য আইন একইভাবে চলুক। আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি আশা করব সকলের বিচার হোক। যে অপরাধীর বিচার হবে, পরিচয় হবে শুধু সে অপরাধী। আমি চাই না সে কোন দলের কোন ব্যক্তি, চাই না ওনার পরিচয় হবে একটাই, উনি অপরাধী। যদি শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি শস্য তাড়াবেন কি করে? আপনাকে চিন্তা করতে হবে যে যাতে শস্যের মধ্যে ভূত অবস্থানটা না করতে পারে। এটা যদি একটা উদাহরণ হয়ে থাকে, একটা নজির তৈরি হয়, তাহলে পরে সবার মধ্যে একটা ভীতি কাজ করবে যে যে কোনো সময়ে তার এটা তদন্ত হতে পারে বা সে ওখান থেকে হয়তো সরে আসবে। এটা দরকার আছে। আসলে এই চলমান প্রক্রিয়াটা থাকা উচিত। এটা যদি চলতে থাকে তাহলে সবার মধ্যেই একটা ভীতি কাজ করবে, সবাই চেষ্টা করবে যে দুর্নীতি থেকে সরে আসছে। এবং যদি জনগণ যদি এটা আরও সোচ্চার হয় তাহলে এটা থেকে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। আগেই শুরুর থেকে যদি এটাকে পদক্ষেপ নেয় এবং সেই অনুযায়ী যদি কাজ করে, অবশ্যই সব কিছু সম্ভব। সরকারের পক্ষে তো চাইলে সবই করা সম্ভব। কারো গাফলতি আছে অবশ্যই, কারণ যদি সব দিকে সক্রিয় থাকতো তাহলে একটা গ্যাপিং হইতো না। তাহলে আগের থেকে এইটা, কারণ উনি যখন সম্পদ করছে তখন থেকে তো জানে, তখন থেকে শুরু থেকে যদি তার বিরুদ্ধে তদন্ত থাকতো হয়তো বা ন্যাচারালি যদি ওইটা ঠিক হতো। দুদক কর্মকর্তারা ওনারা যদি ঘুষ খেয়ে প্রকৃত অপরাধীকে ছেড়ে না দেয় তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে গড়বে ইনশাআল্লাহ মনে করা যায়। এবং ছাগল কাণ্ডে যে 15 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানির ছাগল কেনা হয়েছে, ওই দুদক কর্মকর্তা ছেলে এবং তার পিতার আমরা প্রকাশ্যে তার বিচার দেখতে চাই। শুধু আমি না, বাংলাদেশের 16 কোটি মানুষ আছে, তারা যেন এই বিচারটা দেখতে পারে। আরও অন্যান্য এই বিচার দেখে দুদকের যে অন্যান্য কর্মকর্তাগণ আছে তারা যেন সঠিকভাবে সঠিক ন্যায় কাজগুলো করে, তারা যেন এই অপরাধের সাথে জড়িত না হয়। এত বড় দুর্নীতি আসলে একজনের পক্ষে করা সম্ভব না। এর পিছনে যারা পৃষ্ঠপোষকতা ছিল, আমার মনে হয় যে সবাইকেই যদি একটু
আইনের আওতায় আনা হয় এবং তাদের যদি সুষ্ঠু তদন্ত করা হয় এবং দুর্নীতি অবশ্যই আমাদের দেশে কমবে এবং সবাই যখন দুর্নীতি করতে যাবে তারা চিন্তা ভাবনা করবে যে আসলে তো অবশ্যই একটা জবাবদিহি আছে এবং সুষ্ঠু বিচার আছে, তখন দুর্নীতি কমে যাবে আমাদের। এরকম তদন্তের বহু রেজাল্ট আমরা শুনি, শুধু তদন্ত টিম গঠন করা হয়েছে। দুর্ভাগ্যজনক আমরা কোনো সঠিক তদন্তের রিপোর্ট আপনি পেয়েছেন কিনা আমি জানি না, আমার চোখে ওরকম কোনো তদন্ত রিপোর্টের রেজাল্ট আমি দেখি নাই। আমরা আশা করব, দেখি নাই ফার্স্ট টু ফার্স্ট, সামনের দিকে অন্তত ভালো কিছু আমরা আশা করব। তদন্ত কমিটি করা পর্যন্তই শেষ নয়, এটার সুব্যবস্থা করাটা হলো দেশ এবং জাতির জন্য, আমাদের জন্য মঙ্গলনীয়। মতিউর রহমানের ওএসডি করা এবং মতিউর রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে কী পদক্ষেপ সরকার নেবে সেটি নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। মতিউর রহমানের শিকড় অনেক গভীরে, এই যে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, মনে হয় যে মন্ত্রীরা তার সাথে যুক্ত। আসলে সরকারি সদিচ্ছা এখানে না থাকলে কিছুই হবে না। আর আমরা যদি বলি যে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, যদি রাজনৈতিক দলগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়, তাহলে এই যে এখন যেগুলি বেরিয়ে আসছে আমলারা, তারপরে পুলিশ প্রশাসন এর সাথে যুক্ত, এবং সরকার যদি জিরো টলারেন্স সত্যিকারে বজায় রাখে, তাহলে হয়তো সোনার বাংলাদেশ গড়া সম্ভব না। মতিউর রহমান উনি নিজে, ওনার মেয়ে একজন কানাডায় থাকে আর ছেলেকে তো উনি অস্বীকারই করেছেন। এরকম উদাহরণ কিন্তু অনেক আছে বাংলাদেশে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সরকারকে বিব্রত করছে বারবার। কিন্তু আমরা এগুলো আর দেখতে চাই না, আমরা দেখতে চাই যে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, সঠিকভাবে বিচার করা হচ্ছে, এবং উনি যে দুর্নীতি করে যে বিশাল টাকা উনি বাইরে বিদেশে পাচার করেছেন সেগুলো দেশে ফিরিয়ে আনা হোক, দেশের স্বার্থ রক্ষা করা হোক। আমলাতন্ত্রের যারা লোকজন দুর্নীতি করছে তাদের উপর ওই তদন্ত করে তদন্ত পর্যন্ত রাখার ফলে এই দুর্নীতিগুলো কিন্তু দিনে দিনে আরও বৃদ্ধি পাইছে। ফলে জনগণ, সাধারণ জনগণ যে আমলাতন্ত্রের উপর, সরকারের উপর যে আস্থাটা রাখবে, সে আস্থা কিন্তু দিনে দিনে হারায় ফেলাইতেছে। আমার মনে হয় যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সবসময় কথা বলে আসছে। উনি কিন্তু দেশটাকে যেভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু এই আমলাতন্ত্র কিছু লোক আছে যারা মানে আজকে আমার মনে হয় কলঙ্ক যুক্ত করতেছে এই দুর্নীতির ফলে বাংলাদেশটাকে। আমাদের কথায় আমি এম এস আহমদ। আজ শুনবো ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। আমি আশা রাখি দুদক এটা সুষ্ঠুভাবে তদন্ত করবে, তদন্ত করে শুধু তদন্ত করে থেমে থাকবে না, তদন্ত প্রতিবেদন জনগণের সামনে উন্মোচিত হবে, এটা আমি আশা রাখি। সেই সাথে যারা এই অসাধু কর্মকর্তা, দুর্নীতির সাথে জড়িত, যারা কারাপ্টেড পার্সন, তাদেরকে রাষ্ট্র চিহ্নিত করবে, চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দুর্নীতি করে এইভাবে যদি সবাই দেশের বাইরে চলে যায়, তাহলে তো দুর্নীতি করার সবাই সুযোগ পাবে। এটা সরকারকে আটকানো উচিত ছিল। আর ওএসডি তো সমাধান না, তাকে ওএসডি করা হয়েছে এনবিআর থেকে। সে আপিল ট্রাইব্যুনালের সে চেয়ারম্যান ছিল, এনবিআরের একজন আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তাকে ওএসডি করে, এটা তো শাস্তি, এটা হয় না। তার প্রয়োজনে দুদকের মামলা হয়ে, তার রেগুলার মামলা হয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই মতিউর রহমান সম্প্রতিকালে উনি ওএসডি হয়েছেন, তাকে ওএসডি করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের মেইন তথ্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে তার বিরুদ্ধে চারবার দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল। সেখানে তাকে ক্লিন ইমেজের একজন কর্মকর্তা হিসাবে তাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু এত বড় দুর্নীতির পরেও সরকারের কোথায় ভূত, সর্ষের ভিতরে ভূতটাকে প্রাধান্য দেওয়ার জন্য, ভূতটাকে বের করার জন্যে আমার মনে হয় সরকারের আরও কঠোর এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত। সরকারি যে একটা প্রক্রিয়া, সাময়িক একটা বরখাস্ত, এটা না করে এটার বিষয়ে একেবারে ভালোভাবে একটা তদন্ত করে একটা ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে ওএসডিতে আসলে কোনো সমাধান না। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এটিএন নিউজ।